তানহা ওকে রেডি করে দে, আমি লেবুর পানি নিয়ে আসি। আচ্ছা। তারপর নিহাল রান্নাঘরে চলে যায় আর রেদ মেহেরের দিকে রাগী চোখে তাকায়। এই মেয়ের জন্য আমাকে নিহাল আজ কথাও শোনালো। তোমাকে আমি ছাড়বো না। ওভাবে তাকিয়ে লাভ নেই সোনা। এবার কিছু কইরা ধরা পড়লে নেহাল আস্ত রাখবে না। এই, তোকে এখানে কে আসতে বলেছে? কে আবার নিহাল? ও পার্টি থেকে মেহেরকে নিয়ে আসার আগে আমাকে ফোন করে সব বলেছে। হুম। তা নয়তো কি, আমার মেহেরের প্রতি এত ভালোবাসা হয় নাই আমি চোখ বুজে ওর ঠিকানা পেয়ে যাব। রেদ রাগী চোখে তাকাতেই তানহা, কিন্তু মেহের না। আমি বুঝি না, তুই এই নিহালের জন্য কেন বসে আছিস? নাহলে কি তোর মতো পাগলের কাছে যাইতাম? হুম, আমার মতো কেউ ভালোবাসবে না। আচ্ছা আমার সমস্যা নেই, চল, তোর সাথেই প্রেম করতাম। না মানে? কি রে রায়ান, কি ভাবছিস? মেহেরকে ড্রিঙ্কসকে করাল। ও শখের বশে ড্রিঙ্কস করবে না, তা আমি জানি। সত্যি তো, কথায় কথায় তো ভুলেই গিয়েছিলাম এই কথাটা। তখনই রেদ তন্ময়কে ফোন দেয়। হ্যাঁ বল। খবর নে তো, মেহেরকে ড্রিঙ্কস কে করালো? ওকে ব্রো, জাস্ট 5 মিনিট। তারপর কিছুক্ষণ পর তন্ময় ফোন দিয়ে বলল, একটা ওয়েটার রেশার কথায় ওকে ড্রিঙ্কস দিয়েছিল, আর কিছু করতে হবে? দরকার নেই, যা করার এবার আমি করব। অ্যাজ ইউর উইশ। তখনই নিহাল চলে আসে আর বলে, আমি আর তানহা মেহেরকে বাসায় পৌঁছে দিচ্ছি, দয়া করে খাম্বার মতো দাঁড়িয়ে থাকবেন না। তারপর নিহাল লেবু পানি খাইয়ে মেহেরকে বাড়ি পৌঁছে দিয়ে বলে, আন্টি অনেক রাত হয়েছে, তাই মেহের ঘুমিয়ে পড়েছে আর পায়ে একটু ব্যথা পেয়েছে তাই। তারপর নিহাল আর তানহা মেহেরকে শুয়ে দিয়ে চলে আসে। মেহেরের মাও ওকে ঠিক করে লাইট নিভিয়ে দরজা ভিড়িয়ে দিয়ে চলে যায়। এদিকে রেদ মেহেরকে না দেখে থাকতে পারে না, তাই সে মাঝরাতে মেহেরের বাড়ি যায়। আগের মতোই মেহেরের রুমে গিয়ে বসে পড়ে ওর বিছানার পাশে। রেদ একভাবে চেয়ে আছে মেহেরের দিকে। অন্ধকারে চাঁদের আলোয় মেহেরের অস্থির হওয়া ঘুমন্ত মুখটা অতিরিক্ত মায়াময় করছে মেহেরকে রেদের কাছে। সারাদিনের সকল কাজের ক্লান্তি ফুটে উঠেছে তার চেহারায়। মৃদু হাওয়ায় মেহেরের চুলগুলো উড়ে ওর মুখে পড়েছে, যা ওর চেহারার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আর অপলকভাবে তাকিয়ে রয়েছে রেদ মেহেরের শান্ত ঘুমন্ত মুখটার দিকে, আর ভাবছে কিভাবে সারাদিন সে পারল মেয়েটাকে এতটা কষ্ট দিতে। এই কথা মনে হতেই রেদ মেহেরের পায়ের কাছে গিয়ে আলতোভাবে তা বুলিয়ে দেয়, আর মেহের হালকা নড়ে ওঠে। রেদ মেহেরের পায়ে আলতো করে একটা চুমু দিতেই ও শান্ত হয়ে যায়। তারপর রেদ মেহেরের মাথার কাছে বসে হাত বুলিয়ে দিতে থাকে। বাইরে থেকে হালকা ঠান্ডা বাতাস আসছে, তাই রেদ মেহেরের গায়ে চাদর ঠিকভাবে টেনে দেয়। তারপর আবার মাথায় হাত বুলাতে থাকে। মেহেরের চেহারার দিকে তাকিয়ে আছে রেদ। হঠাৎ চোখ যায় মেহেরের ডান ঠোঁটের নিচে খুব ছোট্ট একটা তিলের দিকে। দূর থেকে বোঝা যায় না বললেই চলে, কিন্তু কাছে আসার কারণে চাঁদের আলোই তা বোঝা যাচ্ছে। রেদ ভাবছে মিহির কি সত্যি এরকম, নাকি তার কাছে মনে হচ্ছে। অন্ধকারে চাঁদের আলোয় মিহিরের ঘুমন্ত চেহারার হঠাৎই অমায়িক সৌন্দর্য আর ঠোঁটের নিচের ছোট্ট তিলটা টানছে রেদকে। রেদ কোনো এক ঘোরের মধ্যে চলে গেছে। সে আর কোনো কিছু না ভেবেই মিহিরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। হঠাৎ মিহিরের ঘুম ভেঙে যায়, আর সে নিজের মুখে গরম কিছু ফিল করতে পারে, আর ঠোঁটে কোনো কিছুর ছোঁয়া অনুভব করে। কিন্তু সারাদিনের এতটা ধকলের পর ওর চোখ দুটো মেহেরকে আর সায় দেয় না। মেহের আবছালোই চোখ দুটো খোলার চেষ্টা করে কাউকে নিজের দিকে ঝুঁকে তাকিয়ে থাকতে দেখতে পায়। তারপর খুব আস্তে শান্ত গলায় বলে ওঠে, রেদ। আবার তলিয়ে যায় ঘুমের রাজ্যে। রেদ কিছুটা মেহেরের দিকে ঝুঁকে মেহেরকে দেখতে থাকে, তারপর চলে আসতে ধরে, কিন্তু কিছুতে আটকে যায়। পেছনে ফিরে দেখে মেহের ওর হাত ধরে আছে। তখনই রেদের মাথায় দুষ্টু বুদ্ধি ভর করে। রেদ এবার হাঁটু গেড়ে মেঝেতে বসে বিছানায় হাত রেখে গালে হাত দিয়ে মেহেরকে দেখতে থাকি আর বলে, তুমি কিস করার নাম করে আমার হাতে কামড় দিয়ে দাগ বসিয়ে দিয়েছো। আমি শুধু ভাবছি, তোমায় যদি ঠোঁটে কিস করতে দিতাম তাহলে হয়তো আমি আর কিস করার অবস্থায় থাকতাম না। সে যাই হোক। মেহেরের গালে আঙুল দিয়ে টাচ করে। তারপর মেহেরের আরেকটু কাছে গিয়ে বলল, আমি এখানে এসেছিলাম, এটা যদি তুমি বুঝতেই না পারো তাহলে লাভ কি?
এই বলেই মেহেরের গলার ডান পাশে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর বলে, যাও, আমিও আমার আশার চিহ্ন রেখে গেলাম। তারপর রেদ চলে গেল। রেদ বাসায় এসে 1 কাপ ব্ল্যাক কফি বানায়। তারপর বেলকনিতে ইজি চেয়ারে বসে বসে কফি খায় আর মেহেরের কথা ভাবে। আজ অনেক দিন পর রেদ এভাবে কফি খাচ্ছে। যখন রেদের মন খুব ভালো থাকে তখন এরকম করে। আজ অনেক দিন পর শান্তি পাচ্ছে সে, কারণ সে নিজেও জানে না। কফির প্রতিটি চুমুক তার মুখে প্রশান্তির এক অন্যরকম ছোঁয়া দিয়ে যাচ্ছে। কফি শেষ হতেই সে বিছানায় চলে যায়, গা এলিয়ে শুয়ে পড়ে, তলিয়ে যায় ঘুমের রাজ্যে। সকালে মেহের নিজেকে ঘরে দেখতে পেয়ে একটু অবাক হয়, সে এখানে কিভাবে এলো। আর কাল রেদের সাথে ডান্স করার পর কি হয়েছিল তার সাথে কোনো কিছুই মনে করতে পারছে না। সে ফ্রেশ হয়ে মেহের আয়নার সামনে যায়। হঠাৎ কাল রাতের ঘুমের স্বপ্নের কথা মনে পড়ে যায়। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে সে। আচ্ছা, কাল সত্যি কি রেদ তাকে দেখছিল নাকি সেটা স্বপ্ন ছিল, ভেবে পায় না সে। তারপর মনে মনে বলে, এই রেত তোর মাথা খারাপ করে দিবে। ও কেন আসবে এখানে? আমিও যে কি ভাবছি। এই বলে মেহের আয়না থেকে চোখ সরাতেই কিছু একটা দেখে থমকে আবার আয়নার দিকে তার চোখ চলে যায়। মেহের নিজের ডান গলার দিকে তাকাতেই সে হাত দিয়ে দাগটা চেপে ধরে। তারা বুঝতে বাকি থাকে না এটা কিসের দাগ হতে পারে। মেহের আয়নার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, ভাবছে, তার মানে সেটা স্বপ্ন ছিল না, রেত সত্যি এসেছিল আর তার দেখার জন্য এরকম একটা কিছু করে গেছে। এইটা ভেবে মেহের চিৎকার করে, রেদ! এদিকে রেদের আজকে সকাল খুব সুন্দর মনে হচ্ছে। আজ অনেক দিন পর রাতে খুব ভালো করে ঘুম হয়েছে তার। রেদ তাড়াতাড়ি রেডি হয়ে নেয় ভার্সিটির জন্য। তবে আজ আর মেহেরকে জ্বালাবে না সে। আজ কিছুটা অন্যরকমভাবে রেডি হয়েছে রেদ, এই ভেবেই একটু মুচকি হাসে। কিন্তু তার আগে একটা কাজ আছে। রেদ ভার্সিটিতে চলে আসে। আজ রেদকে দেখে যারা ক্রাশ খায় না তারাও খেতে বাধ্য। কোনো হিরোর থেকে কম লাগছে না রেদকে। কালো শার্ট, ব্ল্যাক ডেনিম প্যান্টের সাথে সানগ্লাস পরেছে সে, আর হাতে রয়েছে ব্র্যান্ডের ঘড়ি। রেদ ভার্সিটিতে ঢুকতে সবাই ভূত দেখার মতো দেখছে, কারণও সচরাচর এমন করে না। তাই রেদ ওর ফ্রেন্ডদের কাছে যেতেই, দাঁড়া রেদ, তুই কাকে ক্র্যাশ খাওয়ানোর প্ল্যান করছিস? কাকে আবার? রেদ, সত্যি বলতো ব্যাপারখানা কি? আজব। কি রে, কি খবর? রেদ, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কই? শ্বশুর বাড়ি, যত সব। শালা, তুই বিয়ে করলি আর আমাকে জানালি না? নেহাল। আচ্ছা, এমনি তোকে খুব হ্যান্ডসাম লাগছে। হাই গাইস। এসে গেছে, এবার বলবে, আরে রেড বেবি, ইউ আর লুকিং সো হ্যান্ডসাম। আরে রেড বেবি, ইউ লুকিং সো হ্যান্ডসাম। বলার সাথে সাথে নিয়ান আর তন্ময় হেসে দেয়। তোমরা হাসছো কেন? তা জেনে তুমি কি করবা? দেখো। রিসা, হ্যাঁ রেদ। কালকে মেহেরের ড্রিঙ্কসের নেশা মিশিয়েছিলে কেন? আমি আমি সব জানি রিসা, তাই মিথ্যে বলে লাভ নেই। আমি জাস্ট ওকে। এবার রেদ খুব রেগে যায় আর বলে, কি, তোমাকে আমি এই লাস্ট বারের মতো সাবধান করছি, ভবিষ্যতে যেন মেহেরের সাথে এমন কিছু না হয়, তাহলে কিন্তু আমার যে খারাপ আর কেউ হবে না। তুমি তো তার চেয়েও অনেক বেশি করছো ওর সাথে। এবার রক্তলাল চোখ নিয়ে রেদ রিসার দিকে তাকায়। রিসা এটা দেখে ভয় পেয়ে যায়। তখনই খুব জোরে দেয়ালে ঘুষি মেরে বলে, মেহের আমার শিকার, তাই ওর সাথে যা হবে তা আমার ইচ্ছায় হবে। যা করার আমি করব। মেহেরকে কাঁদানোর, রাগানোর, কষ্ট যা দেয়ার আমি দিব। আমি ছাড়া ওকে কেউ ফুলের টোকা দিলেও আমি বরদাস্ত করব না। আমি লাস্ট বারের জন্য তোমাকে সাবধান করছি, বুঝেছো? হ্যাঁ। বুঝলেই ভালো, আমাদের কষ্ট কম হবে। রিসা ওদের দিকে রাগী চোখে তাকায়। চলো ভাই। এতক্ষণ যা হয়েছে তা রায়ান আর নিহাল দেখেছিল। কি ভাবছিস? কিছু না। তোর কি মনে হয় রেদ কি শুধু রাগের বসে চুপ করছে? আমার চেয়ে রেদকে তুই ভালো জানিস নিখাল। নিহাল আর কিছু বলে না, চলে যায়। আর রায়ান সামনে দেখতে থাকে। এদিকে রেদ মেহেরের জন্য বসে আছে, কিন্তু মেহেরের কোনো খবর নেই। এবার রেদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নিজে মেহেরের খবর নিয়ে জানতে পারে মেহের ভার্সিটিতে আসেনি।
তখন রেদ তিতলির কাছে যায়। তিতু পাখি, আরে রেদ ভাইয়া, এই শয়তানটা আবার কি করছে? গালাগালি হয়ে গেলে আমাকে একটা কথা বল। বলুন। মেহের কই? কোনো অজুহাত চাই না, সত্যিটা জানতে চাই, মেহের কই গেছে? যা ভয় পাইছি তাই। আমি জানতাম খচ্চর বেটা এটাই জানতে চাইবো, কিন্তু এখন কি বলি? এই জন্য বলেছিলাম আমারে বলিস না, কিন্তু কথায় কথায় ঠিক বইলা দিছে। কি হলো, মনে করতে এতক্ষণ লাগে? রেদ ভাইয়া, আমি জানি না মেহের কই। ও আমাকে কাল ফোন করে বলছিল ও নাকি কয়দিন ভার্সিটিতে আসবে না, কোথাও যাবে তাই। কোথায়? সেটা আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও বলে নাই। সত্যি বলছো? আমি আপনার সাথে মিথ্যা বলতে পারি? আপনার মনে হয়? আচ্ছা যাও। আচ্ছা রেদ ভাইয়া, একটা কথা বলবো? বল। আমাকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে। আপনাকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে। মেহের দেখলে ক্রাশ খাইয়া যাইতো। আচ্ছা, আপনি কি ওকে ক্রাশ খাওয়ানোর জন্য আসছেন? তিতলি এটা বলতেই রেদ রাগী চোখে ওর দিকে তাকায়। আর তিতলি, আপনার ক্লাস আছে? মেহেরের কথা শুনে রেদের মন খারাপ হয়ে যায়। তারপর রেদ নিজে মেহেরের বাড়ি যায়, কিন্তু মেহেরের কোনো খোঁজ পায় না। এভাবে প্রায় 2 সপ্তাহ চলে যায়। মেহেরের কোনো খবর পায় না রেদ। কই গেল মেয়েটা ভেবে পায় না রেদ। মেহেরের না পেয়ে ওর অবস্থা পাগল প্রায়। রেদের দিকে তাকানো যাচ্ছে না। দিনরাত পাগলের মতো খুঁজছে মেহেরকে। দিন যতই যাচ্ছে রেদ তত বেশি পাগলামি করছে। রেদ আগের চেয়ে বেশি জিদ্দি হয়ে উঠেছে। রায়ানও রেদের ব্যাপারটা বুঝতে পেরেছে, কিন্তু সে নিজেও জানে না মেহের কই। মেহেরের কোনো খবর পেয়েছিস? না, নিহাল কেমন আছে? ভালো নেই, ওর শরীর আবার খারাপ করছে। আচ্ছা, তুই 2 দিনের মধ্যে মেহেরকে খুঁজতে পারবি না? এবার রেদ প্রচণ্ড রেগে গেল। মেহেরকে রেদের চাই তা যে কোনো মূল্যে। আমার যে করে হোক মেহেরকে চাই। আমি আসছি, খালি একবার মেহের তোমাকে আমি হাতের কাছে পাই, তোমার কি অবস্থা করবো তা আমি নিজেই জানি না। রেদ প্রচণ্ড রেগে যায়, মেহেরকে খুঁজতে চলে যায়। তোমার কি মনে হয় মেহেরকে রেত খুঁজে পাবে? যদি পায় তবে রেডি পাবে। আমি ওকে খুব ভালো করে চিনি, ওর যা চাই তাও হাসিল করে ছাড়ে। তবে রেতকে দেখে যা মনে হচ্ছে তাতে মেহের যেন ওর হাতে না পড়ে তাহলে মেয়েটাকে মেরেই ফেলবে। রেদ স্টোর রুমে একটা চেয়ারের উপর বসে আছে, হাতে একটা লোহার পাইপ। লোহার পাইপটা দিয়ে বারবার আস্তে আস্তে মাটিতে বাড়ি দিচ্ছে আর ঘষছে। চারিদিকে নীরবতা বিরাজ করছে। রেদের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে, কারও কিচ্ছু বলার সাহস নেই, আর নিহালও নেই রেদকে থামানোর জন্য। তাই সবাই আরও ভয় পেয়ে আছে। এদিকে রেদের চোখের দিকে তাকানোই যাচ্ছে না। ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে রেদের চোখ, মনে হচ্ছে চোখে রক্ত উঠে গেছে। তখনই কারা বলে, রেদ নিয়ে এসেছি। ভেতরে নিয়ে আয়। নিচের দিকে তাকিয়ে লোহার পাইপ ঘষতে ঘষতে রেদের এমন রূপ দেখে ভয়ে শেষ সে। তখনই রেদ পাইপটা দিয়ে তাকে, রেদ নিয়ে এসেছে, এখন কি করতে হবে? নিয়ে আয় এদিকে। আমাকে এখানে কেন এনেছেন? লোকদের উদ্দেশ্য করে বলল কথাটা। এখনই জানতে পারবে তিতু পাখি, তোমাকে ওরা কেন নিয়ে এসেছে। কিন্তু রেদ ভাইয়া। এবার রেদ তিতলির দিকে তাকায়, আর তিতলি রেদের অবস্থা দেখে আটকে ওঠে। চোখ দুটো পুরোটা রক্তবর্ণ ধারণ করেছে, যেন কত রাত নির্ঘুম কাটিয়েছে সে। লাল হয়ে যাওয়া ফর্সা মুখে কপাল বেয়ে ঘাম পড়ছে, চোখের কোনা বেয়ে পানি পড়ছে রেদের, কিন্তু সেটা কোনো দুঃখের পানি নয়, রেদের রাগ সামলানোর ফল। রেদ নিজের রাগ সংযোজন করে কাপা শরীরে শান্তভাবে তিতলিকে জিজ্ঞেস করলো, মেহের কোথায়? রেদ ভাইয়া। মেহের কোথায় তিতলি? রেদের এমন চিৎকার দেখে সব কিছু শান্ত হয়ে যায়। একমাত্র তিতলি ভয়ে হিচকি তুলে কান্না করে দেয়। তিতলি এতটাই ভয় পেয়ে গেছে ওর গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তখনই ভয় হিচকি দিয়ে কান্না করার কারণে দম আটকে যাচ্ছে। তুমি কি আমি জানি না। কি বললে তুমি? জানো না? জানো না তুমি? খুব দ্রুত কথাটা বলে লোহার পাইপ নিয়ে এগিয়ে আসে তিতলির দিকে। আমি আমি কি? আমি তিতলি কিছু বলার আগেই রেদ লোহার পাইপটা মাথা বরাবর মারে। আর তখনই তিতলি তার পাশে থাকা মানুষটাকে
খুব শক্তভাবে জড়িয়ে ধরে, তার বুকে মুখ লুকায়। তারপর একসাথে বলা শুরু করে, ও সিলেট গেছে ওর মামার বাড়ি, আমাকে বলতে নিষেধ করেছিল তাই বলিনি। বলেছে যদি ভালো লাগে তবে ওখানে কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে, যাতে আপনাদের হাত থেকে বাঁচতে পারে। সিলেট কোথায়? ঠিকানা কি? সত্যি বলছি, আমি ঠিকানাটা জানি না। এদিকে তন্ময়ের অবস্থা খারাপ, কারণ তিতলি নিজের অজান্তে তন্ময়কে জড়িয়ে ধরেছে। এতটাই জোরে ধরেছে যেন তন্ময়ের সব হাড্ডিগুটি এক হয়ে যাচ্ছে। তিতলির চোখের আর নাকের পানিতে তন্ময়ের শার্টের অবস্থা খারাপ। তখনই নিয়ান বলে, হৃদয়কে ধমকাচ্ছে আর মজা নিচ্ছিস তুই? শালা তোরে ধরলে বুঝতে কত মজা লাগে, আর আমার অবস্থা খারাপ করে দিল। আমি তো তাই চাই, কিন্তু আমার কপালে কি এর এত ভালো রে পাগলা? বিশ্বাস করেন আমি আসলে ঠিকানা জানি না। মোবাইলটা দাও। তিতলি মোবাইলটা দিলে রেদ মেহেরের নাম্বারে কল করে, কিন্তু ফোন বন্ধ পায়। রেদ তিতলির দিকে তাকাতেই তিতলি বলে, আসলে মেহের ওইখানে গিয়ে নতুন নাম্বার নিয়েছে, তাই এটা বন্ধ। বাহ, আমার হাত থেকে বাঁচার জন্য খুব প্ল্যান করেছো, কিন্তু শেষ রক্ষে আর হলো না। নতুন নাম্বারে কল করো। তিতলি কল করছে আর মনে মনে বলছে, মেহের প্লিজ তুই কখনোই কল রিসিভ করিস না। তাই আমি রাগ করতাম, আজকেও রিসিভ করিস না প্লিজ। কিন্তু তখনই কলটা রিসিভ হয়ে যায়। শালি একদিনও 10 বার কল না দিলে কল ধরস না, আর আজকে একবার দিতে না দিতেই তুই নিজে মরলে আমি কি করতাম? হ্যালো, কিরে কথা বলছিস না কেন? আজকে ঠিক টাইমে কল ধরছি তাই না? আজকে আর কিছু বলতে পারবি না। শালি আবাল, রেদের চেয়ে বেশি রাগ তোর উপর উঠছে। কথা বল। কেমন আছিস? ভালো, কিন্তু তোর গলাটা এমন শোনা যাচ্ছে কেন? আসলে এবারই তৃপ্তির ফোনটা হাত দিয়ে ধরে বলল, মেহের যেন জানতে না পারে আমি ফোন করিয়েছি, আর ঠিকানা জিজ্ঞেস করো, নইলে কিন্তু। আসলে একটু ঠান্ডা লাগছে, শরীর ভালো না। ও, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। কেউ আমাকে প্যারা দেওয়ার মতো নাই, ওই বান্দরও নাই, অনেক শান্তিতে আছি। ভালো। জানিস এখানে একটা মজার জিনিস হইছে। কি? এইখানে একটা ছেলে আমার মামার কেমন আত্মীয় আমার পিছু নিছে, দেখতে মোটামুটি খারাপ না। আমি এখানে আসার পর আমাকে নিয়ে কত জায়গায় ঘুরলো, মনে হয় প্রপোজ টপোজ করব। মানে? ভয় পেয়ে বললাম, শালি কম বল, সব সময় এত বকস কেন? রেদের দিকে তাকিয়ে কিছু বলতেই রেদ চুপ করতে বলে। তারপর একটা কাজ করি, এই ছাগলটাকে হ্যাঁ করে দিয়ে এইখানের ভার্সিটিতে ভর্তি হয়ে যাই। এমনিতে রেদের জন্য তো আমি রায়ানকেও পাবো না, তাই এটাই বেস্ট মনে হইলে। আরে ওই পোলার মুখ দিয়ে মধু ঝরে, তুই কি কস? আমি কি করতাম? শালি আমি জানতে চাইছি। রেদের দিকে তাকাতেই দেখে রেদ রাগে আরো ফুলছে। ঠিকানা? তুই এখন কই রে? সিলেট, তোরে না বললাম। কিন্তু কই? কেন? আসলে আমার একা একা ভালো লাগছে না, ভাবলাম তোর কাছে একটু ঘুরে আসি। আসবি তুই? আসলে ভালোই হবে। আচ্ছা ঠিকানা? মেহের তুই? তখনই রেদ তিতলির হাত থেকে মোবাইলটা নিয়ে যায়। হ্যালো হ্যালো, যা কেটে গেল। ওকে। এবার রেদ রাগী চোখে তাকায়। তুমি নাকি জানতে না? আসলে মানে তখনই রেদ লোহার পাইপটা দিয়ে তিতলির মাথায় খুব জোরে মারতে যায়। তখনই তিতলি আবার তন্ময়ের বুকে মুখ লুকিয়ে জোরে জড়িয়ে ধরে। তখনই রেদ তন্ময়ের বুক থেকে তিতলির মুখটা বের করে আঙ্গুল দিয়ে দু গাল আলতো করে চেপে ধরে বলে, কেন এত ভয় পাও তিতু পাখি? আমি কি এই চুইটি টুইটি তিতু পাখিকে মারতে পারি নাকি? ওইটা তো ভয় দেখানোর জন্য বলেছিলাম। তুমি আমার জানের জান লাগো। তোমারে কিচ্ছু বললে আমার মেহের জান কষ্ট পাবে। ওসব তো খবর জানার জন্য ছিল। এইটা বলে একটা ফ্লাইং কিস দিয়ে তিতলির মাথা আবার তন্ময়ের বুকে গুজে দিয়ে বলে। তোমাকে এইখানে অনেক সুন্দর মানিয়েছে। তারপর তন্ময়কে তিতলিকে দেখিয়ে কিছু একটা ইশারা করে। তন্ময় চোখ দিয়ে ইশারা করে বোঝায় ঠিক আছে, রোদের প্ল্যান কাজ করেছে। সে জানতো মেহেরের খবর,
একমাত্র তিতলি দিতে পারবে, কিন্তু সে বলবে না। তাই এসব করা। কিন্তু মেয়েটা অনেক ভয় পেয়েছে। এবার তন্ময় বলে ওঠে,